সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হাতিল আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আজ এক ঐতিহাসিক দিন। আজ 1 অক্টোবর। বাংলাদেশের স্যাটেলাইট জগতে চ্যানেল আইয়ের নাম আপনাদের নিশ্চয়ই মনে আছে। স্মরণীয় দিন বলছি এই কারণে, চ্যানেল আই যখন জন্ম নেয় তখন বাংলাদেশে স্যাটেলাইটের যুগটা মাত্র শুরু হয়েছে। চ্যানেল আই অনেক দূর এগিয়ে এসেছে। আজকের এই ঐতিহাসিক দিনে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব কিভাবে চ্যানেল আইয়ের জন্ম হয়েছিল, কিভাবে চ্যানেল আই এই নানা সংকটের মধ্যে দিয়ে এগিয়ে গেছে। আমাদের সঙ্গে রয়েছেন চ্যানেল আইয়ের 3 জন কর্ণধার, পরিচয় করে দিব পরে। অধ্যাপক শামীম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক, আজকে আমাদের অতিথি। অনেক ধন্যবাদ। শাইখ সিরাজ, নামের সঙ্গে কিছু বলতে হয় না। জহিরুদ্দিন মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকজন সুপারস্টার মুকিত মজুমদার বাবু। এই 3 জন। শাইখ সিরাজ আমার স্যার, আমি স্যার বলেই ডাকি, তো সেই কারণে আমার বিয়াদবি নিয়েন না স্যার। যাই হোক, আমি একটু শিরোনাম দেখে নিই। আজকের শিরোনাম হচ্ছে, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে, রণক্ষেত্র আশুলিয়া বেইলি রোড চট্টগ্রামে অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত 3। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, লেবাননে এবার স্থলপথে হামলা ইসরায়েলের, যে কারণে ডাবির 10 শিক্ষক বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায়। মানবজমিন, যেভাবে গায়েব হয় সমবায়ের 12,000 ভরি স্বর্ণ, আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষে নিহত 1। আমাদের সময়, আশুলিয়ায় গুলিতে পোশাক শ্রমিক নিহত, ভাঙচুর, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ, কমিটি গঠন। আজকের পত্রিকা, বেকার 1,500 ভবন, বকেয়া বেতন পেতে বিক্ষোভ, সংঘর্ষে শ্রমিক নিহত। কালের কণ্ঠ, হাওরে হামিদ পরিবারের রাজত্ব, আশুলিয়ায় সংঘর্ষ, গুলি, পোশাক শ্রমিক নিহত। দেশ রূপান্তর, নীতিবাক্য আওরে নিজেই নীতিবিরুদ্ধ। জ্বালানির এলসি কমেছে 36%। যায় দিন, আশুলিয়ায় গুলিতে শ্রমিক নিহত, সংস্কার কমিশনের কাজ শুরু নিয়ে নতুন সিদ্ধান্ত। খবরের কাগজ, বিদেশি বিনিয়োগকারীরা সরে যেতে পারে, রাষ্ট্রের ক্ষতি হবে 356 কোটি টাকা, আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল। কালবেলা, এনআরবি ব্যাংক খাদক মাতাবুর এখনও বহাল, সংস্কারের স্বাধীন কমিশন সহ পুলিশের গুচ্ছ প্রস্তাব। করতোয়া চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ, আশুলিয়ায় শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত 1। সময়ের আলো, কলকাঠি নাড়ছে কারা, নতুন প্রজন্মের ভাবনা জানতে চায় বিএনপি। দি বিজনেস স্ট্যান্ডার্ড, ফিনান্সিয়াল সেক্টর vulnerability become more visible, IMF। শিরোনাম দেখলাম আমরা। তো শিরোনাম তো নানা ধরনের শিরোনাম, নানা কিসিমের শিরোনাম বলা চলে, পাঁচমিশালি। তো শামীম রেজা, আপনি কি দেখছেন? সব কিছুর মধ্যে তার আগে চ্যানেল আইয়ের 26 বছর পদার্পণ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাই। এবং আপনি যেটা বলছিলেন, যেটা আমাদের অসাধারণ একটা মুহূর্ত। চ্যানেলের আগে আমাদের অভ্যস্ততা ছিল একটাই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল, এবং আজকের শাইখ সিরাজ ভাই সহ অন্যান্য যারা আছেন সেখানেও তারা আলো ছড়িয়েছিলেন, সেখানেও তারা অবদান রেখেছিলেন। কিন্তু আমাদের বেসরকারি খাতে টেলিভিশন দরকার ছিল, সম্প্রচার মাধ্যমে দরকার ছিল। এবং আজকে যে পর্যায়ে চ্যানেল আই দাঁড়িয়েছে, এটা চ্যানেলের অনুষ্ঠান হিসাবে শুধু বলছিল না, তার পেশাগত মানের ক্ষেত্রে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে এবং উন্নয়নমূলক যে অনুষ্ঠানগুলো আছে, জীবন প্রকৃতি সবকিছু মিলে দেখুন আমাদের বিশেষায়িত চ্যানেলের একটা চাহিদা আছে। আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে এইবার একটা বৈশিষ্ট্য আছে চ্যানেল আইয়ের, নানা ধরনের অনুষ্ঠান থাকে। এই সময় আমরা যখন আসি তখন কিন্তু শত শত মানুষ থাকেন, অতিথি থাকেন, মন্ত্রী থাকেন, নানা ধরনের। কিন্তু এবার তারা এই অনুষ্ঠানটা এই সময়কার এই মুহূর্তের যে দাবি, সেই দাবির প্রতি তারা সম্মান দেখিয়েছেন। এটা একটু সীমিত আকারে না, নিশ্চয়ই আমরা সব ক্ষেত্রে এক ধরনের একটু ব্যয় সংকোচনের নীতিতেও আমরা আছি, যে অপ্রয়োজনীয় ব্যয় আমরা যাব না। এবং রাষ্ট্র একটা বড় আন্দোলনের পর একটা বিশেষ পরিস্থিতি দাঁড়িয়েছে, এবং যে জীবনহানি ঘটেছে, আমরা যে তরুণদের হারিয়েছি, সাধারণ মানুষদের যে নির্বিচার হত্যাযজ্ঞের শিকার হয়েছেন, এরপরে আমার মনে হয় যে আমাদেরও সেই সহানুভূতি এবং সম্মান দেখানো, যে আয়োজন আমরা পরেও নিশ্চয়ই করতে পারবো, সেই সুযোগ থাকবে। আসলে আমাদের একদিনের সমপরিমাণ বেতনের যে, আর এই আয়োজনটাতে আমাদের যে ব্যয়টা হয়, সেই দুটো টাকা একখানে করে আমরা
এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার্থে এবং কৃষি পুনর্বাসনের জন্য, সেটা আমি মনে করি যে একটা অসাধারণ বন্যা দুর্গত এবং বন্যার মধ্য থেকে আমরা বেরিয়ে আসছি। এখনো তো বন্যা পরবর্তী একটা বড় ধরনের চ্যালেঞ্জ থাকে আমরা জানি। তো যে আলোচনা করছিলাম যে দেখুন আমাদের বিশেষায়িত চ্যানেলের চাহিদা থাকবে, শুধু আপনি একটা স্পোর্টস চ্যানেল চান কিংবা একটা বিনোদনধর্মী চ্যানেল চান, কিন্তু আমাদের দেশের দর্শক শ্রোতাদের চাহিদা কিন্তু একটা মিশ্র রীতির। যে আমরা একটা চ্যানেলে যেমন একটা সংবাদপত্রে আমরা সেখানে রাজনৈতিক সংবাদ চাই, আমরা সেখানে বিনোদন চাই, সেখানে আমরা বিশ্লেষণ চাই। আপনি যদি বলেন যে শুধুমাত্র একটা ক্রীড়া সংবাদপত্র চলবে কিনা, সেখানে আলোচনা করা যেতেই পারে। তো সম্প্রচার মাধ্যমের ক্ষেত্রেও তাই, যে আমরা দীর্ঘদিনের আমরা কিন্তু অনেকদিন ধরে টেলিভিশন দেখে অভ্যস্ত, সেটাও মানতে হবে যে পৃথিবীর অনেক জনগোষ্ঠীর তুলনায় আমরা টেলিভিশন দেখার ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছি। দক্ষিণ এশিয়াতে তো বটেই, এবং বৈশ্বিক দক্ষিণের অনেক দেশে এত দশক ধরে টেলিভিশন দেখার অভিজ্ঞতা কিন্তু নেই। তো এই যে বেসরকারি খাতে একটা টেলিভিশন যখন শুরু হচ্ছে, তখন তার যে চ্যালেঞ্জ, কিভাবে সে সংবাদ, বিনোদনধর্মী অনুষ্ঠান, বিশ্লেষণ এবং অন্যান্য বহুমুখী যে অনুষ্ঠানের সমাহারগুলো থাকে, সে তো রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল না যে তার অর্থায়নের সুবিধা আছে, তার অন্যান্য সুবিধা আছে, সে অন্যান্য রসদ পাবে, অন্য লজিস্টিক্যাল সাপোর্ট যেগুলো আছে, প্রশাসনিক সুবিধা তার আছে। তো সেদিক থেকে চ্যানেলে যখন শুরু করে সেটা অসাধারণ। আমার এখনো মনে আছে সিদ্ধেশ্বরীর যে অফিসে যেন শাইখ সিরাজ বসতেন, আমি একটা ছোট সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম তার, সেখানে তিনি কাজ করতেন, নিজেই ক্যামেরা দেখছেন, নিজেই স্ক্রিপ্টের কাজ করছেন। এর আগেও তিনি বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন কাজ করেছেন। তো এই সময়ের মধ্যে চ্যানেলে যে একটা জায়গা করে নিতে পেরেছে। আপনি তো জোর করে কাউকে টেলিভিশন দেখাতে পারবেন না, তা তো বটেই, তাই না? যে আমার আগ্রহ নাই, একটাই চ্যানেল দেখতে বাধ্য, সেই জায়গা থেকে চ্যানেলে আমাদেরকে বের করে আনতে পেরেছে। দেখি শাইখ সিরাজ কি বলেন। না, সেই সৃষ্টি লগ্ন থেকে আমরা তো প্রথম শুরু করেছিলাম ইমপ্রেস টেলিফিল্ম দিয়ে, একটা প্রোডাকশন হাউস ছিল সেটা শুধুমাত্র। বাংলাদেশ টেলিভিশন তো অনেকটা চ্যানেল, আর এদিকে ছিল এটিএন বাংলা। তো তখন বিটিভিতে প্যাকেজের আমল, যে বাইরের থেকে প্রোডাকশন বিটিভিতে দেওয়া যায়। তো সেই থেকে অন দ্য আদার হ্যান্ড এটিএনকেও আমরা অনেক সাপোর্ট দিয়েছি তখন সফটওয়্যার দিয়ে। তো তাই একটা পর্যায়ে এসে আমাদের লাইব্রেরির একটা বিশাল আকার রূপ নিল। একটা মাত্র পকেট দিয়ে বিটিভি দিয়ে আমাদের সেই ডকুমেন্টেশন বলেন বা নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, তখনই কিন্তু সবার ভাবনার মধ্যে আসলো যে আমাদের নিজস্ব একটা হাব তৈরি হতে পারে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সেই জায়গা থেকেই চ্যানেলের জন্ম, এবং সত্যি সত্যি সেই প্রসব বেদনা খুবই কঠিন ছিল, বা এত সহজ ছিল না। আমাদের বললেন ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট, না 1700 স্কোয়ার ফিটের সিদ্ধেশ্বরের একটা বাড়ি থেকে শুরু হলো, এবং আজকে 26 বছরে এসে একটি চ্যানেলের যে পূর্ণাঙ্গ রূপ, যে কথাটা আপনি বললেন, যে একটা এন্টারটেনমেন্ট, নিউজ এবং জিএসএম, যেটা জেনারেল এন্টারটেনমেন্ট চ্যানেল, হ্যাঁ, বিশেষায়িত না, এবং সব কিছুই দর্শককে মাথায় রেখে ডে ওয়ান থেকে কিন্তু শুরু হয়েছিল যে এটি একটি দর্শকের চ্যানেল হবে। যে কোনো দর্শক মনে করতে পারবে এটা তারই চ্যানেল, বা এই মাইক্রোফোনটা সে কথা বলতে পারবে। পার্বণ অনুষ্ঠানগুলোতে নিজের আঙ্গনে দর্শকরা আসছে যাচ্ছে, এই সমস্ত সব কিছু মিলিয়ে আজকে 25 বছরের চ্যানেলে যে জায়গাটাতে এসছে, আলহামদুলিল্লাহ, দর্শক, পৃষ্ঠপোষকতা, শুভানুধ্যায়ী, সবার প্রতি কৃতজ্ঞতা অবশ্যই আমাদের আছে। এবং বিশেষ আজকের এই সময়টাতে, একটু আগে যেটা বললাম আমি, যে আমাদের যে একটি টেলিভিশন চ্যানেলের জন্মদিন হতে পারে, এই ভাবনাটাও তো এই দেশে ছিল না। কিন্তু চ্যানেলের একটা বৈশিষ্ট্য আরেকটা আছে, যেটা না বললেই নয়। আপনারা যে কয়জন বন্ধু মিলে এই চ্যানেলটা তৈরি করেছিলেন, 25 বছরও সেই বন্ধুত্ব এখনো বহাল। এটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা লক্ষণীয় বিষয়। বন্ধুত্ব বেশি দিন থাকে না, বাইরে বাইরে ব্যবসা হয় না, সেটা আমার বলতেই হয়। শুরুর দিকটা আমি জানতাম। যাই হোক, আমি একটু মামুনের কাছ থেকে আসি। জহিরুদ্দিন মামুন, আপনি তো চুপ থাকেন, কথা বলেন কম, কিন্তু আসল কথাটাই বলেন। কি মনে হয় আপনার আজকের দিনে? আজকের দিনে সবচেয়ে বড় কথা মনে হচ্ছে, যেই সময় আমরা প্রতিষ্ঠাবার্ষিকীটা পালন করছি, এবার ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের পর সম্ভবত আমরাই প্রথম চ্যানেল, এখন প্রায় সব চ্যানেলই প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের মতো করে পালন করে, আমরাও করি, কিন্তু এইবারে আমরাই প্রথম পড়লাম সবার আগে।
এবং আমরা সেই চেষ্টাটাই করছি যে আমরা যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং আমাদের মাগফিরাত কামনা করছি। প্লাস যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা এবং তাদের দ্রুত সুস্থতা আমরাও কামনা করছি সবার মতো। সেই লক্ষ্যে আপনিও বলছেন, শামীম ভাই, সিরাজ ভাই বলছেন যে আমরা এবার একেবারে অনাড়ম্বরপূর্ণ একটা অনুষ্ঠান করছি। বলতে গেলে কিছুই নাই, আমরা মনে করছি যে আজকে সেই দিনটা, যেই দিনটাতে আমরা প্রতিষ্ঠিত কিনা জানি না, কিন্তু আমাদের জন্ম হয়েছিল বা যে দিন থেকে আমরা লঞ্চ করেছিলাম। তো ওই দিনটার কথা মনে করে আবার সাথে সাথে যখন মনে হচ্ছে 25 বছর আমরা পার হয়ে আসছি, এটা কিন্তু একটা বিরাট পাওনা, বিরাট নিজের কাছে একটা আনন্দ, মানে এটা যেটা খুব সহজে শেয়ার করা যায় না। যে 25 বছর আমরা 8 জন বন্ধু একসাথে ঠিক করেছিলাম যে আমরা এরকম একটা টিভি চ্যানেল করব এবং করতে পেরেছি, দর্শক প্রিয়তা পেয়েছে, মানুষ দেখছেন এবং আমরা সবাই আল্লাহর রহমতে বেঁচে আছি। এটা একটা আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করছি। প্রথমে মনে হয় যে এই দিনটা আসলে আবার মনে হয় যে কিভাবে আমরা শুরু করেছিলাম। যাত্রা শুরুতে প্রচুর প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা এর মধ্যে শুরু হয়েছিল। কাউকে আজকে যদি বলি, আমরা নিজেরাই আলাপ করলে অবাক লাগে যে প্রতিদিন ঢাকা থেকে DHL-এ 8 ঘন্টার অনুষ্ঠান আমরা সিঙ্গাপুরে পাঠাতাম, ওখান থেকে আপলিঙ্ক হতো। এটা আজকালকার কারিগরি দুদিন আগে পাঠাতে, প্রতিদিন যেতে হতো। পরশুদিন যে অনুষ্ঠানটা যাবে সেটা আজকে পাঠানো তো ওইভাবেই যাত্রা শুরু। আল্লাহর রহমতে আমরা এখন এইখানেই সবকিছু করতে পারছি এবং আমাদের সাথে আমাদের এত শুভানুদ্দায়ী, আমার মনে হয় ঠিক গুণে ঠিক করা যাবে না, কিন্তু আমাদের সাথেই বোধহয় আমাদের এই সাংস্কৃতিক জগতের সবচেয়ে বেশি শুভানুদ্দায়ী আছেন, পৃষ্ঠপোষক আছেন, যারা আমাদের সাহায্য সেই দিন থেকেই করেছেন, এখনও অনেকেই আছেন যারা করছেন। কারণ আমরা তাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। ধন্যবাদ আপনাকে। তবে এই পর্যায়ে একটি নাম বলতেই হয়, ফরিদুর রেজা সাগর। তিনি আমাদের মধ্যে আছেন এবং নেই অর্থে তিনি বিদেশে আছেন, আর আমাদের কাছে আছেন। আমরা বিশ্বাস করি তিনি আমাদের সঙ্গেই থাকবেন, ছিলেন, আছেন এবং থাকবেন। চিকিৎসায় তিনি বিদেশে আছেন। করতে চাচ্ছিলাম যে মানে যার অনেকটা অনুপ্রেরণায় বা সাহসে আমরা কিন্তু সকলে মিলে ঠিক করলাম যে আমরা এরকম একটা টিভি চ্যানেল, গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়ার আমরা এরকম একটা গণমাধ্যম তো সৃষ্টি করতে পারি বা আমরা এগিয়ে যেতে পারি। না, এটা তো আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি যে এই যে অনুষ্ঠান বাংলাদেশের ইতিহাসে প্রথম, এটা ফরিদুর রেজা সাগরের মাথার থেকেই এটা আসছিল এবং এটা আমরা দুবাই যাচ্ছিলাম, দুবাইতে যাওয়ার পথে প্লেনে বসে এই পরিকল্পনাটা করা হয় এবং তিনি আমাকে সেই দায়িত্বটা দিয়েছিলেন। তখন আমি কোনো অনুষ্ঠানই করতাম না আসলে। বাবু ভাই বলেন জি প্লিজ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে 26 বছর, মানে 25 পার করে 26-এ এসে আমরা কথা বলতে পারছি, সবাই এখনো বেঁচে আছি। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে চ্যানেলটাও এগিয়ে গেছে, আমরাও বেঁচে আছি এখনো। তো এটা আল্লাহর একটা অসরের রহমত আমি বলবো, এবং আমরা সব একসাথে আছি এখনো। আর সবচেয়ে যে কথাটি, যে চ্যানেলে একটা জিনিস, যে প্রোগ্রাম নিয়ে যে নানা রকম চিন্তা প্রোগ্রাম, সেটা কিন্তু প্রথম থেকেই কিন্তু ব্যতিক্রমী ছিল চ্যানেলের। চ্যানেলাই যখন শুরু হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি বলবো সবসময় কিন্তু চ্যানেলাই প্রথম যেটাই ভেবেছে প্রথম হয়েছে সেই জায়গাটায়। এবং এখানে যদি টক শো বলি, এখানে যদি বলি এই আলোচনা অনুষ্ঠান এবং এই যে আপনার এই অনুষ্ঠান সংবাদপত্রে বাংলাদেশের এই যে প্রোগ্রাম, তারপরে আরও যত অনুষ্ঠানের কথাই বলবো, মানুষ বলেন, প্রকৃত জীবন বলেন, বলতে কেন কোনটা বোধ করবো, মানে সবগুলোই গণমানুষের কথা কিন্তু সবসময় চিন্তা করা হয়েছে। এবং যেটা আমরা ভাবি সেটা হচ্ছে যে একটা টিভি চ্যানেল শুধু এন্টারটেইনমেন্টই দিবে, দর্শককে খালি আনন্দই দিবে, কিন্তু
দর্শকের প্রয়োজন যেটা বাংলাদেশে, আসলে বাংলাদেশটা একটা উন্নত দেশ না, সুতরাং এইখানে কিন্তু শুধু এন্টারটেইনমেন্ট নিয়ে প্রোগ্রাম করলেই হবে না, এখানে কিন্তু আমাদের এই দেশের মানুষের কাজে লাগে এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু তুলে ধরতে হবে। তো এবং সেই জায়গাটায় আমরা সবসময় কিন্তু ভেবেছি এবং সেই জায়গাটাকে অ্যাড্রেস করেছি। তো এই জায়গাটা আমি বলবো চ্যানেল আই সবসময় খুব কেয়ারফুল ছিল, এবং হয়তো নানা সরকার আসছে, এক এক সময় এক এক সরকার আসাতে অনেক সময় আমরা অনেক রকম প্রেশারে পড়ে অনেক ধরনের বাধা মধ্যে ছিলাম, কিন্তু কখনোই কিন্তু ভেতরে দেশপ্রেম কিন্তু কখনো কমে নাই, এবং দেশের যেটা ভালো হয় সেটারই কিন্তু চেষ্টা সবসময় ছিল। তো অনেক সময় হয়তো আমরা যা চেয়েছি সেইভাবে হয়তো তুলে ধরতে পারিনি অনেক জিনিস, এবং অনেক সময় কিন্তু এই মানে সরকারি রোশানলে পড়ে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের অনেক কিছুই কিন্তু একটু মনে হয়েছে এক পেশে। তো সেই জায়গাটা আমি বলবো যে সেটার উপায় ছিল না, এবং এই যে আজকে যে সুবাতাস বয়ে যাচ্ছে বাংলাদেশে, এই ধরনের যদি পরিবেশ থাকে তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব হবে, এবং ভবিষ্যতে আমি মনে করি আরও অনেক বেটার পারফরমেন্স হবে চ্যানেল আইয়ের। গণযোগাযোগের অধ্যাপক হিসাবে, শিক্ষক হিসাবে চ্যানেলের কাছে আপনার কি প্রত্যাশা? দেখুন, চ্যানেল আই যখন যাত্রা শুরু করে তখন বাংলাদেশের যে প্রশ্নটা সামনে আসতো বারবার, যে সংবাদের বিশ্বাসযোগ্যতা, এর রাষ্ট্রীয় চ্যানেল সে যেভাবে সংবাদ দিচ্ছে সে কার কথা শোনে, কার সম্পাদকীয় নীতিতে চলে, এই প্রশ্ন সবসময় ছিল। চ্যানেল আই কিন্তু প্রথমে সংবাদের একটা আস্থা অর্জন করেছিল, সংবাদের প্রথম জিনিস আস্থা অর্জন করা, এবং এরপরে আপনি বিশ্লেষণ চান। আপনি এই যে অনুষ্ঠানে বসে আমরা করছি, প্রায় 2 দশকে এই অনুষ্ঠান আমরা আজকের সংবাদপত্র করি, আপনি উত্তর আমেরিকায় যান, মধ্যপ্রাচ্যে যান, ইউরোপের দেশগুলোতে যান, দেখবেন যে অনুষ্ঠান দেখেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আমরা হয়তো রাত 12টায় করি, তার হয়তো দিনে পড়ে, এটা প্রত্যেকে অনুষ্ঠানটা দেখেন। আপনি তৃতীয় মাত্রার মতো অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলেছে, মাটিও মানুষ 12:30 সময় একটা অনুষ্ঠান যায়, একটা অনুষ্ঠান সেটা মানে এবং উত্তর আমেরিকার সময় যদি ধরেন তার এটা মধ্যদিন বা এরকম সময়, আমাদের মধ্যপ্রাচ্যের যারা আছেন তারাও এটা দেখেন। আপনি নিজেও জানেন মধ্যপ্রাচ্যে গেলে বিভিন্ন সময় তারা প্রশ্ন করেন, নিচের আপনি মন্তব্যগুলো দেখলে দেখবেন যে অনুষ্ঠান আমরা করছি হয়তো আজকের ইস্যু নিয়ে, আমাদের অভিবাসী কেউ একজন লিখলেন, ভাই অনেকদিন তো আপনারা অভিবাসীদের নিয়ে এখন আলোচনা করেন, ওনার মনে হয়েছে উনি একটা সুযোগ পেয়েছেন ওইদের লেখার, এটার অর্থ তো তিনি যুক্ত আছেন এর সঙ্গে। আরেকটা বিষয় বাবু যেটা করেন যে প্রকৃতি ও জীবন নিয়ে, যে একেবারে মাঠ পর্যায়ে থেকে বিভিন্ন পর্যায়ে আমাদের বিশেষ করে প্রকৃতি জীবনের, আমাদের তো এই ধরনের প্রামাণ্য অনুষ্ঠান ছিল না যে আমরা নিজেদের ক্যামেরায় নিজেরা দৃশ্য ধারণ করব, সেটা বিশ্লেষণ করব। আমরা বাইরের চ্যানেলগুলোতে দেখতাম, হৃদয়ে মাটি ও মানুষ এখন দেশের বাইরে যাচ্ছে। এটা চ্যানেলের আমি একটা অসাধারণ অগ্রগতি বলে মনে করি, যে শুধু বাংলাদেশে না, পৃথিবীর অন্যান্য দেশে কৃষি ব্যবস্থাপনা, কৃষি উদ্ভাবন এবং তার বাণিজ্যিকীকরণ এবং তার ব্যবহার সেটা কোন পর্যায়ে গেছে সেটা বাংলাদেশের মানুষের জন্য তুলে ধরা, বা আমাদের অনুষ্ঠানগুলো তাদের কাছে যাওয়া। এবং একসময় কিন্তু চ্যানেলে গণমাধ্যম নীতি নিয়েও সেমিনার করেছে, এবং আজকে যেহেতু আমরা সংস্কারের কথা বলছি, আবারও নিশ্চয়ই ভবিষ্যতে আমরা সেই চ্যানেলের সুযোগে সেই অনুষ্ঠানগুলো করব, যে গণমাধ্যম নীতি কি হবে, ভবিষ্যৎ কী হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যাচ্ছে, ডিজিটাল সুইচ ওভার আমাদের বড় ইস্যু, সেখানে সম্প্রচার মাধ্যম কিভাবে টিকে থাকবে। কিন্তু আপনার প্রশ্নের মূল কথা ওইটাই, বিশ্বাসযোগ্যতা, আস্থা অর্জন করা এবং মান ধরে রাখা। আপনি যদি মান ধরে না রাখেন, সেই মান আমার মনে হয় যে ধরে রাখতে পেরেছেন। বার্তা প্রধান হিসাবে আপনার সামনে কিন্তু আপনি কিন্তু আসামের কাঠগড়ায়, দেখুন ইয়েতে যেতে হবে, টেলিভিশন চ্যানেল বিশ্বব্যাপী একটা সংকটময় মুহূর্তে কোনো সন্দেহ নেই, কারণ আপনার হাতের মুঠোয় যখন টেলিফোনে সবকিছু আপনি তাৎক্ষণিক দেখতে পাচ্ছেন। এই যে এবারকার বৈষম্য ছাত্র আন্দোলনের কথা আমি বলি, যখন ইন্টারনেট কানেক্টিভিটিটাকে স্লো করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো, আমরা অনেক কিছু দেখাতে পারলাম না একটা পর্যায়ে এসে, কিন্তু ওইখানকার ঘটনাগুলো কিন্তু তাৎক্ষণিক সিটিজেন জার্নালিস্ট যেটাকে বলা হয়, যে যার মতো করে মোবাইলে তুলে তাৎক্ষণিক মানে যে কোনো টেলিভিশন চ্যানেলের আগেই সবার কাছে পৌঁছে দিচ্ছে, পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাচ্ছে। এই একটা সংকটময় সময়ে টেলিভিশন চ্যানেলগুলোকে আরও কয়েক বছর এভাবে পার করতে হবে। কিন্তু টেলিভিশন সৃষ্টি হয়েছিল মানুষের শিক্ষার জন্যে, জেস্চার, বিনোদন, মানুষের নীতিনৈতিকতা, এগুলোর জন্যে। আপনার ওই মিডিয়ামে কিন্তু এগুলো আপনার কোনো বালাই নাই, পাবেন না, কোনো সেন্সার নাই। তো যতই সংকটের মধ্যে যাক না কেন, এক সময় আবার টেলিভিশনের কাছে ফিরে আসতে হবে। আপনি যত ডিজিটাল প্ল্যাটফর্মের OTT থেকে শুরু করে যাই বলেন, আপনার এখনও পর্যন্ত
70% কন্টেন্ট কিন্তু টেলিভিশনের জিনিসই ওটিটিতে ঢুকছে। তো সংকটটা ওই সেটাই জায়গায়, সংক্ষেপ করে তারা তাই দিচ্ছে। না? জি। সংকটটা ওই জায়গায় না। তো আপনি এখন আমার দেশের নিজস্ব কালচার, ধর্ম, রীতিনীতি, পোশাক আশাক সব কিছু একরকম। আমি ওটিটিতে গিয়ে যখন আমাকে একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল কম্পিটিশনে যেতে হয়, তাহলে আমার পোশাকটা ঠিক থাকছে না, আমার ধর্মের ব্যাপারগুলো। তো ওইখানে গিয়ে আপনি কি করবেন? তাহলে বিশ্বব্যাপী কি একটা বিজাতীয় একটা কালচার তৈরি হবে? এইটা একটা সংকটের জায়গা, বিরাট সমস্যা। চ্যানেলের কিন্তু একটা বড় অংশ জুড়ে আছে কিন্তু রিয়েলিটি শো। জি, আপনি কি কিছু বলবেন এর ব্যাপারে? আমরা একেবারে আপনার সবাই বলেছেন, এই রিয়েলিটি শো মাধ্যমে আমরা শিল্পী সৃষ্টির ব্যাপারে সবার আগে শুরু করেছিলাম এবং এখন পর্যন্ত তাই চলছে। এখনো মনে হয় যে বাংলাদেশে প্রায় 40টা টিভি চ্যানেল এখন চলছে, যার মানে বহু চ্যানেলে আমাদের এই চ্যানেলের তৈরি বা আমাদের এখানে যাদের শিক্ষা লাভ করেছে এমন শিল্পীরাই কাজ করে বেড়াচ্ছে। এটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্য এবং আমাদের আনন্দের একটা বিষয়। আমরা ওই মাত্রাটা আমরা ধরে রেখেছি। সেই সাথে যেটা চেষ্টা করছি যে চ্যানেল আই শুধু বাংলাদেশে না, আমাদের ট্যাগলাইনে যে কথাটা আছে, হৃদয় বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশ, আমরা যে চেষ্টাটা এখন মানে শুরু থেকেই করছিলাম, এখনও চলে যাচ্ছি, যেটা হলো সারা পৃথিবীতে যেখানেই বাঙালি আছেন সেখানে যেন চ্যানেল আই দেখা যায়। এবং আল্লাহর মতো বলতে পারি যে এমন কোনো জায়গা এই 6টা মহাদেশে নেই যেখানে চ্যানেল আই দেখা যায় না। এখন বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো যেগুলো টেকনোলজি আসছে তার মাধ্যমে এখন সারা পৃথিবী জুড়েই চ্যানেল আই দেখা যাচ্ছে। তো এইটা আমাদের শুরুতেই ছিল। স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন থাকবে যে চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা কি করছেন, নতুন কিছু চিন্তা করছেন কিনা? নতুন আমরা এখন একটা ওটিটি প্ল্যাটফর্মও লঞ্চ করেছি, যার মাধ্যমে চ্যানেল আই সহ আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখা যাচ্ছে। সেই সাথে যত জায়গায় সম্ভব চ্যানেল আইকে ডিজিটাল প্লাটফর্মগুলোতে চ্যানেল আই সমৃদ্ধ হচ্ছে। এমন কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম এখন এই মুহূর্তে বোধহয় বাকি নাই, পৃথিবীতে নাই, যেখানে বাংলা চ্যানেলগুলো দেখা যাচ্ছে, চ্যানেল আই নেই। তো এইটাও একটা বড় পাওনা আমাদের জন্য এবং চ্যানেল আইয়ের সম্প্রসারণ বলতে চাই। ভাই, আপনার ভাবনায় কি আছে? সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশটা আমাদের, সুতরাং এই দেশটা নিয়ে সবসময় ভাবতে হবে এবং এই ভাবনাটা যত বেশি আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করতে পারবো সেটাই কিন্তু দেশের জন্য উপকার হবে, মানুষের জন্য উপকার হবে। তো সেখান থেকে আমি বলবো যে নতুন আইডিয়া নিয়ে অবশ্যই নানা প্রোগ্রাম করতে হবে। এখন এখানে চ্যানেল আই কিন্তু যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমরা কিন্তু সবসময় ভাবি যে আর কি করা যায়, এবং সেখান থেকে কিন্তু অনেক প্রোগ্রামের সৃষ্টি এবং তারপরে অন্যরা ফলো করেছে, অন্য টিভি চ্যানেলগুলো আমাদের ফলো করেছে এবং তারাও ভালো করছে, এমন না যে তারা ভালো করছে না। তো এই জায়গা থেকে আমি বলবো যে এখন যে ধরনের পরিস্থিতি বাংলাদেশে এবং এই ধরনের যদি স্বাধীনতা থাকে সব কিছুর ব্যাপারে, তাহলে কিন্তু অনেক নতুন জিনিস করতে পারবো আমরা চ্যানেল আইতে। পাশাপাশি আরেকটি জিনিস সেটা হচ্ছে যে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বাংলাদেশের কিন্তু অর্থনৈতিক যে অবস্থা ধরেন, সেখানে কিন্তু এতগুলো টিভি চ্যানেল এবং সেখানে যে কম্পিটিশনটা এবং এতগুলো টিভি চ্যানেলকে ফিট করার মতন কিন্তু কমার্শিয়াল আমি যে প্রতিষ্ঠান বলবো সেইটা কিন্তু নাই। কিন্তু তো সেখানে কিন্তু একটা সমস্যা চলছে এবং নানা ধরনের কিন্তু ওটা তো ফিজিবিলিটি স্টাডি কেউ করে না আর কি। হ্যাঁ, না করেই যেমন আমাদের এখানে কিন্তু দেখেন ব্যাংকের বেলায় বলি, টেলিভিশন চ্যানেলের কথা বলি, অন্যান্য নিউজপেপার বলে, হ্যাঁ নিউজপেপার, ইন্স্যুরেন্স কোম্পানি সবকিছুতেই কিন্তু ছড়াছড়ি। মানে দেশটা না যত বড় তার চেয়ে কিন্তু আমাদের নানা ধরনের পারমিশন দেওয়া হয়েছে নানা প্রতিষ্ঠানের জন্য, যেটা কিন্তু বুঝে দেওয়া উচিত ছিল। কারণ এখানে আমরা এই যে আজকে এতগুলো টিভি চ্যানেল, এই এতগুলো টিভি চ্যানেলের কিন্তু ইনকাম একমাত্র স্পন্সরদের কাছ থেকে।
তো স্পন্সর যখনই কম হবে আর টিভি চ্যানেল বেশি হবে তখন কিন্তু এটার স্পন্সরশিপের প্রাইস কিন্তু কমে আসবে এবং তাতে গিয়ে কিন্তু প্রোগ্রামের মান কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো সেইটা কিন্তু একটা বিশাল সমস্যা। এই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও কিন্তু আমার মনে হয় এই তথ্য মন্ত্রণালয় থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভাবা উচিত। কিন্তু শেখ সিরাজের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার এই ২৬ বছরে আপনার এমন কোনো ঘটনা মনে পড়ে যেটা কোনোদিন বলেন নাই চ্যানেল আইকে নিয়ে? ঘটনা তো অসংখ্য, কিন্তু সবচেয়ে বেশি যেটা মনে হয়, শামীম এখানে আছেন, উনি হয়তো আমার সাথে একমত হবেন, যে এ যাবৎকাল বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত যদি ধরি, গণমাধ্যম স্বাধীনতার নামে যতটুকু স্বাধীনতা এখন পর্যন্ত ভোগ করছে বা করছে না, বা যা যতটুকু পার্সেন্টেজ হোয়াটএভার দেয়, এটা গণমাধ্যম নিজে নিজে অ্যাচিভ করেছে। কেউ হাতে ধরে গণমাধ্যমের স্বাধীনতা দেয়নি আমার জানা মতে, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। তো যে সমস্ত সমস্যাগুলো আমরা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে যে আরোপিত সংবাদ এবং বিভিন্ন জায়গা থেকে আপনাকে নানানভাবে প্রেশারাইজ করা, এবং বিভিন্ন সময় যে সরকার আসছে সে সরকারই চেয়েছে টেলিভিশনটা তার মতো করে ব্যবহার করা। তো এইগুলোর ভেতরে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা, যে ঘটনা আমার চাইতে আপনি অনেক ভালো জানেন এবং এত জানেন যে এটা আমার নতুন করে বলার কিছু নেই। তো এই বর্তমান যারা আমাদের তত্ত্বাবধায়ক সরকার বলছেন স্বাধীনতার গণমাধ্যমের, এখন নিশ্চয়ই কোনো ফোন পান না? না, এখন ফোন পাই না, এটা ঠিক আছে, ফোন পাই না, কিন্তু তারপরেও বিড়ম্বনা যে কমেছে তার কোনো ইয়ে নাই। হ্যাঁ, তো সেই জায়গাগুলো থেকে যদি আপনি মানে স্মরণীয় ঘটনার কথা বলেন, তাহলে এর ভিতরেই স্মরণীয় অসংখ্য ঘটনা আছে, এবং আপনার সাথে বিভিন্ন সময় এগুলো নিয়ে শেয়ারও করেছি যে কি করব, এটার এই অবস্থার মধ্যে আছে, এটা পাঠিয়েছে, কত মামলা ঝুলছে না সাপ্লাই নিউজ অনিয়ার করাতে। এক সকালে তো আমি নিষিদ্ধ হয়ে গেলাম, হ্যাঁ, আবার বিকেলবেলা রাত 9টার সময় না 9:30টার সময় আমি আবার আসতে পারলাম। আর ভালো লাগে এটাই যে আমাদের এটা শুধু টেলিভিশন চ্যানেল না, এটা একটা সাংস্কৃতিক অঙ্গ। এখানে শিল্পী এসে আনন্দ পায়, তার কাজ না থাকলেও সে এখানে গল্প করতে আসে। তো এই যে একটা মিলন মেলার মতো হয়, আড্ডা আর কি। আজকে প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ দুপুর 2টার সময় আসছেন, এই 10টার সময় গিয়েছেন, বসে বসে গল্প করেছেন, নানান বিষয় নিয়ে গল্প হয়েছে। ওনার মতো একজন মানুষ এত সময় নিয়ে, তো এটা তো একটা হাব মনে করি আমি, তাই না? সাংস্কৃতিক সৌভাগ্য বটে যে আমাদের এখানে এরকম একসাথে সময় কাটছে, ওই পরিবেশটা এখানে আছে। তো এটা শুধু দেখেন এটা টেলিভিশন চ্যানেল অনুষ্ঠান তৈরি করবে, এর বাইরে তার কাজ হওয়া উচিত, কিন্তু আমরা তো সামাজিক অনেক কাজ করি। এই যে পার্বণগুলো হয় নানান ধরনের, এটা তো টেলিভিশন অনুষ্ঠানের করার কথা না, তাই না? তো সেইগুলোকে যদি মিলিয়ে ধরেন তাহলে এটার একটা ব্যাপকতা এবং আছে যেটা মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য। শামীম, আপনার প্রত্যাশা কি? দেখুন, ভালোবাসা তো জোর করে অর্জন করা যায় না, এবং আস্থাও জোর করে অর্জন করা যায় না। বিশ্বাসযোগ্যতা এগুলো আপনার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। চ্যানেলে যে পর্যায়ে আজকে এসে উঠেছে বা দাঁড়িয়ে আছে, সেটা ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। মুকিত বাবু ভাই চমৎকার বলেছেন যে আপনি যত প্রত্যাশা একটা টেলিভিশন চ্যানেলের কাছে কোন পরিবেশটা তো দেখতে হবে, যে আপনার নীতি পরিবেশটা কেমন, আপনার বিনিয়োগের পরিবেশ কেমন, এবং যারা এখানে সহযোগিতা করবেন স্পন্সর তাদের পরিবেশ কেমন। আপনার একটা ছোট, এটা যদি আমি বলি যে একটা মিডিয়া মার্কেট, এবং তার মধ্যে কতগুলো চ্যানেল আসলে টিকে থাকতে পারে, এবং আপনার চাকরির নিশ্চয়তা। এই যে আজকে যে অনুষ্ঠানে আমরা যখন ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে সাংবাদিককে শুভেচ্ছা জানাতে হবে, আপনাকে কৃতজ্ঞতা জানাতে হবে কলাকুশলী যারা আছেন, যারা মিডিয়া গণমাধ্যম কর্মী আছেন, যারা বিনিয়োগ করেছেন, যারা স্পন্সর করেছেন, সবাই দীর্ঘ তালিকা। তারা যদি সামগ্রিকভাবে সেই পরিবেশটা না পান, তাহলে তো একটা টেলিভিশন চ্যানেল সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এবং সবচেয়ে বড় জিনিস, জনগণ কিভাবে প্রত্যাশা করে, তারা চ্যানেলকে কিভাবে গ্রহণ করবে, যেটা ওনারাও বলছেন যে আমাদেরকে কিন্তু কেউ দিয়ে দেয়নি। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, হয়তো আমরা প্রকাশ্যে আনবো না, অনেকগুলো এটা আপনাদের সঙ্গে আমাদের আলোচনা হয়, আমরাও জানি কত রকম উপদেশ, কত রকম বিভিন্ন রকম চাপ, প্রত্যক্ষ পরোক্ষ। আগেকার দিনে তো টেলিফোন ছিল, এখন টেলিফোনের বাইরেও আরো অনেক মাধ্যম আছে, কিন্তু সবকিছুর পরেও চ্যানেল টিকে আছে, ভালো করছে, আস্থা অর্জন করেছে। শুধু টিকে থাকা বললে এটা খুব সংকীর্ণ একটা ব্যাখ্যা হবে, অত্যন্ত ভালোভাবে সে পরিচালনা করছে এবং দর্শক জনপ্রিয়তা এবং আস্থা অর্জন করছে। তো প্রত্যাশা হলো যে এটা আরো বহুমুখী হবে,
এটা প্রযুক্তি বান্ধব হবে, কিন্তু টেলিভিশনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। টেলিভিশনই কিন্তু মূল মাধ্যম, যে কথাটা সবাই বলছেন, সেখান থেকে সে ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্মে যাচ্ছেন এবং ভবিষ্যৎ যে প্রযুক্তিগুলো আসতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ, সেটা কিভাবে চ্যানেলের সাংবাদিকতায় কাজে লাগাবে। আপনি লক্ষ্য করেছেন যে শাইখ সিরাজ বলেছেন কিন্তু যে শেষ বিচারে টেলিভিশনেই থাকবে। আমরা তাই মনে করি, আমরা তাই মনে করি। যখন রেডিও এসছে প্রথম, তখন তো মনে হচ্ছে আর সংবাদপত্রের দরকার নেই। পরবর্তী যখন টেলিভিশন এসছে তখন মনে হচ্ছে রেডিওর আর দরকার নেই। আবার যখন প্ল্যাটফর্মগুলো আসছে মনে হচ্ছে যে এটা দরকার, কিন্তু সবাই টিকে আছে, সবাই টিকে আছে। আপনি রেডিও দেখেন এখন, রেডিও নতুন রীতিতে, রেডিও এখন পডকাস্ট থেকে শুরু করে নতুন রীতিতে। টেলিভিশন আপনি কতগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ভাবে আপনি যুক্ত হচ্ছেন, কিন্তু টেলিভিশন যখন বলেন আজকে যারা আছেন তারা কিন্তু সবাই টেলিভিশনের মানুষ, সেই পরিশীলিত এবং টেলিভিশনের নিশ্চয়ই টেলিভিশনের যে ক্যামেরার কাজ, টেলিভিশনের যে ভাবমূর্তি, আমাদের যে ওটিটি না আইস্ক্রিন, ওটিটিতে আমরা মঞ্চনাটক কিনেছি, যে মঞ্চনাটক হারিয়ে গেছে। ওটিটি প্ল্যাটফর্মে মঞ্চনাটক দেওয়ার সাহস কারো হবে কিনা আমার সন্দেহ আছে, কারণ ওটিটি তো 100% এন্টারটেইনিং একটা জায়গা। তো কেন করেছি আমরা এটা, যে এই যে হারিয়ে যাওয়া আমাদের যে সাংস্কৃতিক বিষয়গুলো, অনেক তো থাকতে পারে না, অনেকেই নাটক দেখতে চায় তো, তাদের জন্য তো তারা অন্তত দেখুক। তো এইরকম ক্যারেক্টারাইজ কিন্তু করতে হবে। আমরা প্রথম থেকে টেলিভিশনকে নিয়ে একটা যে ক্যারেক্টার তৈরি করেছিলাম, যে চ্যানেল আইটা হবে সবার চ্যানেল এবং নতুন জিনিসের চ্যানেল, এবং এর ভিতরে সব কিছু থাকবে। তো ওটিটি আজকে খুব রমরমা যাচ্ছে, কিন্তু ওটিটিও কিন্তু একসময় এসে নীতি নৈতিকতার মধ্যে আসতে হবে, কারণ মানুষ খুব বেশি দিন কিন্তু মানে অস্বাস্থ্যকর জিনিস একটা যদি খুব সময় থাকে যে আমরা প্রত্যেকে যে সময়ের মানুষ বা আমাদের অগ্রজ যারা আছেন, আমরা মনে করতাম টেলিভিশনের একটা বড় ভূমিকা নাগরিক চরিত্র তৈরি করা, তার রুচি তৈরি করা। এখন অনেক বেসরকারি চ্যানেল চলে আসছেন, তারা বিভিন্ন রীতিতে চলেন, বিভিন্ন ব্যবস্থাপনায় চলেন, তাদের নিজস্ব উদ্দেশ্য আছে। আমার মনে হয় যে চ্যানেলে যেন এই উদ্দেশ্য থেকে বিচ্যুত না হয়, যে একটা নাগরিক মনন তৈরি করা, আমি কোন ভাষায় কথা বলছি, কোন উচ্চারণ রীতিতে কথা বলছি, কেমন অনুষ্ঠান দিচ্ছি। টেলিভিশন চ্যানেল আই টেলিফিল্মসের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছে, সেটা কোন মানের ভবিষ্যতে আমরা টেলিফিল্ম তৈরি করব। যদি রেডিও ভূমির কথা বলি, যখন এই আমাদের এই যে কি বলে রেডিওটাকে, মানে শহর ভিত্তিক রেডিও যেগুলো, এফএম রেডিও, সেখানকার যে বাংলা ভাষা ছিল সেগুলি কোনো সময় বাংলিশ, কিন্তু কই আমরা তো যাইনি। একসময় উচ্চ আদালত থেকে নির্দেশনা দিতে হয়েছে যে বাংলা বলবেন না, আমরা একদম রেডিও চালিয়েছি, এখনো চলছে। এবং এটা খুব জরুরি। যে আমি একটা ছোট্ট জিনিস একটু অবতারণা করতে চাই, সেটা হলো মতি ভাই এই অনুষ্ঠানে 20 বছর থেকে 2 দশক থেকে তার শুধু অতিথিদের প্রশ্ন করেন। এখন আমরা কি মতি ভাই কি প্রশ্ন করতে পারি? মতি ভাই আমি নাই 2 দশক এই অনুষ্ঠানটাকে চালাচ্ছেন এবং জনপ্রিয় করেছেন। এই অনুষ্ঠানটা দেখার জন্য লক্ষ লক্ষ দর্শক দেশ বিদেশে অপেক্ষা করে থাকে। আগামীকালের সংবাদপত্রটা এখান থেকে দেখে ফেলতে চান সহজেই। তো সেই জায়গায় আপনার কি মনে হয় যে আপনার অনুভূতিটা কি, যে এইরকম একটা 2 দশক একটা অনুষ্ঠান চালাচ্ছেন এবং মানে বিশাল দর্শকপ্রিয়তা পেয়েছে, আমরা চ্যানেলায় ভুলে যাই, কিন্তু অনুষ্ঠানটাকেও যদি আমরা বড় মানে ছোট না মনে করি, আপনার যেটা আপনি চালাচ্ছেন, আপনার কি মনে হয় যে এর রিয়াকশন মানে আপনি দর্শকদের কাছ থেকে কিরকম পান? আমি যখন বিদেশে যাই, দুবাইতে অথবা কাতারে, দোহায় প্রচুর লোকের সঙ্গে আমার দেখা হয়, এমনকি লন্ডনেও। তো তা কবে কি অনুষ্ঠানে কে হেডলাইন পড়েছিলেন, কোন অতিথি আসছিলেন, সেটাও মানুষ বলে, মানুষ গ্রহণ করে। এটা কেন গ্রহণ করেছে? এটা একটা কারণ হলো, যেটা শামীম বলেছিলেন, সেটা হচ্ছে অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা। আমি বলার চেষ্টা করেছি কম, আমাদের যারা অতিথি তারা বলেন বেশি। তো আজকাল আমাদের দেশে, এটা আমি বলতে চাই না, যদিও আমি তাও বলছি, অতিথিকে সুযোগই দেওয়া হয় না, বোঝা যায় না কে অতিথি কেউ। এটা তো মতভেদের কথার মাঝে বলি যে অনেক সময় আমি এটাই জানতে চাচ্ছিলাম, এটা বাংলাদেশে বা দেশে বাইরে গেলে মতি ভাইয়ের যে আপনারা যে সিক্রেট জানতে যাচ্ছেন, অনেকে, আমি নিজেও খেয়াল করি, মতি ভাই পড়েন এবং ছোট করে নোট নেন অনুষ্ঠান শুরুর আগে। তো একজন ওকে বলছেন যে মতি ভাই তো খুব কম বলেন,
কিন্তু উনি উস্কে দেন। এই কথাটাই জেনারেল আমিন এই ওনাদেরকে বলেছিল, এই সেই যেই কথাটা আপনি বলছেন, এই জেনারেল আমিন 111-এর সময় এই কথাটাই বলেছেন। আচ্ছা বাবু ভাই, আপনার কিছু বলার থাকলে আমরা শেষ করব অনুষ্ঠান। বলার কথা একটাই যে আজকে জন্মদিনের এই শুভ লগ্নে আমরা অবশ্যই চাই যে দর্শকরা আমাদের সাথে থাকবে এবং আমরা যেন তাদের জন্য আমাদের যেটা কর্তব্য, যা করার সেটা যেন করতে পারি এবং আমরা যেন আরো লম্বা সময় আমাদের এই ইমেজটা ধরে রাখতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার কিছু বলার? আপনার অনুষ্ঠানের বয়স তো 20 বছর হলো, তো সাথে বাকিটা প্লাস করলে আপনার বয়স কত হবে সেটা একটু দর্শক জানতে পারলে ভালো হতো। আগামী জন্মদিনের যাতে আপনাকে এইভাবে পাই, এইভাবে যেন পাই, সেটা আমাদেরও শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার না, আমাদের এই আনন্দের সময় সতত যেন ফিরে আসে, সব সময় থাকে এবং যে একটা পরিবারের মতো আবহ নিয়ে তারা অনুষ্ঠান শুরু এই চ্যানেলে শুরু করেছিলেন বন্ধুরা, তাদের বন্ধুত্ব অটুট থাক এবং তারা যে মহৎ কাজে উদ্যোগী হয়েছিলেন সেটা আরও সামনের দিকে চ্যালেঞ্জে আসবে, নতুন নতুন মাত্রায় যাবে। আবারও সকলকে শুভেচ্ছা জানাই আমার দিক থেকে। অনেক ধন্যবাদ আপনাকে, চারজনকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান এত সময় ধরে দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।